আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। স্পোর্টসের বাইরে একটু আলোচনা করতে চাই এবং নিজের মনের কথাগুলো আসলে বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালাম নেই এবং আমি খুব লজ্জিত বিব্রত। অনেকেই অনেকভাবে স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অনেক অনেক অর্জনের সাথে জড়িত। স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 6 দফা, সবকিছুর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল সম্পর্ক। স্বৈরাচার পতন আন্দোলন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে লজ্জিত হবার আমাদের কোনো সুযোগ নেই। আমি তাদের জন্য লজ্জিত যারা এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, এই ধরনের কথাবার্তাগুলো বলছে। এবং এই কারণে আরো বেশি লজ্জিত যে একজনকে পিটিয়ে পিষে মেরে ফেলার পর যখন সেই হত্যাকারীকে জিজ্ঞেস করা হয় যে আপনি এই কাজটা করলেন কেন, যখন সেই হত্যাকারী উত্তরে বলেন যে আবেগের বশে সেটা করেছেন, আবেগের বশে একটা মানুষকে মেরে ফেলেছেন। এই যে হাত দেখছেন না, হাতের মাঝখান দিয়ে হচ্ছে লাঠি দিয়ে চাপানো হয়েছে, এগুলোকে চাপানো হয়েছে। একটা ইঞ্জেকশন দিলে আমাদের কত ব্যথা লাগে। আমাদের সন্তানরা যখন কোনো কারণে ইনজেক্টেড হয়, খুব যৌক্তিক কারণে, বাবা মার চোখে পানি চলে আসে না কষ্ট দেখে? সেই ছেলেটার বেলা তাকে যারা পিটিয়েছে পিষেছে তাদের কারো কষ্ট লাগেনি। কেন জানেন? কারণ তার বাবা মা নেই, তার ভাই নেই, তার সংসার নেই, তার স্বপ্ন নেই, তার কোনো কিছুই নেই। তো যা খুশি তা করে ফেলি আমরা যা খুশি করে ফেলতে পারি। পৃথিবীতে অনেক আইন রয়েছে, অনেক সভ্য সমাজ রয়েছে, অনেক অসভ্যতা রয়েছে, কত কিছু রয়েছে। এবং কোথাও কোনো ধরনের চুরির দায়ে একজন মানুষকে পিটিয়ে মারা শ্রেয়তর শাস্তি, বেস্ট পানিশমেন্ট, এটা কোথাও নেই, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। সে যদি চুরি করে থাকে, প্রথমত সে চোর না। সেই মানুষটা যদি চুরিও করে থাকতো, চুরির দায়ে তাকে পিষিয়ে পিটে মেরে ফেলার অধিকার কারো নেই। পৃথিবীর কোনো সভ্য অসভ্য সমাজের আইনে এটা নেই। আমরা দেখি যে অনেক ক্ষেত্রে যে চুরি করলে হাত কেটে ফেলা হবে, কবজি কেটে ফেলা হবে, আঙুল কেটে ফেলা হবে, ওই মানুষ বেঁচে থাকে জানেন? এই ছেলেটাকে মেরে ফেলা হয়েছে। প্রথমত চুরি করেনি, দ্বিতীয়ত চুরির দায় মেরেই ফেলা হয়েছে। একজন মানুষকে মারার আগে খেতে দেয়া হলো। তোরা যদি মারবি রে ভাই, ওরে খাইতে দিলি কেন? কেউ মৃত্যুর আগে পানি পানি বলে, পানি পায় না। আর তোফাজ্জলকে পানি দেয়া হয়েছে, ভাত দেয়া হয়েছে, ডাল দেয়া হয়েছে, টুকটাক ভর্তা দেয়া হয়েছে, খাইয়ে মারা হয়েছে। কেন খাইয়ে মেরেছেন? যেন আরো কিছুক্ষণ জীবনটা থাকে, আরো বেশিক্ষণ মারতে পারেন, মারার ডিউরেশনটা যেন অনেক সেন্সেশনাল হয়, সে কারণে। নিশ্চয়ই তা। লাঠি নিয়ে, রড নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা জীবন্ত মানুষকে মেরে ফেলা হলো। আমরা কোথায় বসবাস করছি? আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আবারও প্রশ্ন করব। অনেকে ট্যাগাতে পারেন আমাকে, এই যে আওয়ামী লীগ ছাত্রলীগও আমাকে টেগিয়েছিল। জুলাই যে ঘটনাগুলো ঘটছিল, আমি আমার মতো করে আমার প্ল্যাটফর্মে কথা বলেছিলাম, অবশ্যই বলবো। প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা রক্তের বিন্দুর হিসাব আমরা চাইব। কিন্তু এটা চাইবো মানে আমরা কারো গোলাম তা না, আমরা কারো খাই না পড়ি না। যে ভাইটা মারা গেছে, তাকে যারা হত্যা করেছে সেই হিসাব যেমন দিতে হবে, যে মেরেছে তারও শাস্তি নিশ্চিত করতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে একটা রঙ্গমঞ্চ আমার কাছে লাগছে। প্রাথমিকভাবে সকল ধরনের শিক্ষক ছাত্রদের রাজনীতি নিষিদ্ধ করেছে। এগুলো আপনারা বিশ্বাস করেন এগুলো হবে? আপনারা বিশ্বাস করেন বিশ্ববিদ্যালয়ে আমি আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি বড় একটা সময়, আমার লাইফের সিগনিফিকেন্ট সময় আমি স্টুডেন্ট ছিলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময় তো ডাকসু টাকসু ছিল না, পপুলার অর্গানাইজেশন যে কয়েকটা রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, সেটার সর্বোচ্চ পদে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক করে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন যেটা জাতীয় টেলিভিশন চ্যাম্পিয়নশিপ, টানা 2বার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নার্ভ আমি খুব ভালো বুঝি, আমার মতো আরো অনেকেই খুব ভালো বুঝে। আমি পরিচয়গুলো দিলাম কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার সম্পর্কটা আসলে কতটুকু অঙ্গাঙ্গি জড়িত ছিল সেটার জন্য। এগুলো আইওয়াস, বিশ্বাস করেন,
এই যে ঘোষণা দিয়েছে, এগুলো আইওয়াস। বিশ্ববিদ্যালয়ে কি ছুটি ঘোষণা করা হয়েছে না? প্রভোস্ট কি নাই? ছুটিতে আছেন তিনি? প্রক্টর কোথায় ছিলেন? এই যে ঘটনাটা ঘটছিল, ছেলেকে হত্যা করার আগে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে পর্যন্ত, তো অনেকক্ষণ ধরেই ঘটছিল। খাওয়ানো হয়েছে মিনিমাম 15-20 মিনিট থেকে খেয়েছেন। তার আগে তাকে জেরা করা হয়েছে, মাঝখানে ফোন কল করা হয়েছে তার দেশের বাড়ি বরিশালের কোন একটা জায়গায় টাকা চাওয়ার জন্য। খাওয়ানোর পর তাকে পেটানো হয়েছে। পিটিয়ে যখন সেই ছেলেটা নিস্তেজ হয়ে গেছেন, তারপরে বিভিন্ন স্টাইলে আসলে এটাকে কত রোমাঞ্চকর করা যায় সেটা চেষ্টা করা হয়েছে। তার মানে এটা অনেকক্ষণ ধরে হয়েছে। ফজলুল হক হলে কি কোনো পিয়নও নাই? গেস্ট রুমের লাইট তো কেউ না কেউ জ্বালায়, ওই লোকগুলো কই? প্রভোস্ট জানতো না কিছুই? এফএইচ হলে প্রভোস্টকে কেন এখনো পদত্যাগ করানো হয় নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যত বড় একাডেমিশিয়ান হোক, এইরকম একটা হত্যাকাণ্ড যখন হয়, 3-4 ঘন্টা থেকে ওটা হয়েছে, তিনি এখনো কেন শপথে বহাল থাকেন? এই প্রশ্নগুলো এখন পর্যন্ত কেউ তুলেছে? ছাত্র রাজনীতি মুক্ত বললেই হয়ে যায়? যে ছাত্ররা পিটিয়েছে, এগুলো নিয়েও তো অনেক পলিটিক্যাল আলোচনা হচ্ছে। অমুক দল করতো, তমুক দল করতো। ওই তমুক দল যদি সে করে থাকে, তাহলে এখনো সেই তমুক দলের লোক কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে? কন্ট্রোল তাহলে কার হাতে? এটাও তো একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমরা কি পাবো? নাকি এভাবে পিটিয়ে পিটিয়ে, এই যে একটা ফাতরা শব্দ ব্যবহার করা হচ্ছে, মব জাস্টিস, সবকিছুকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করছি সামনে একটা টার্মিনোলজি লাগিয়ে দিয়ে, মব জাস্টিস। কিলিং, মার্ডারকে আমরা মব জাস্টিস বলছি। সায়ের ভাই একটা স্ট্যাটাস দিয়েছে, দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে এখন হচ্ছে তদবিরকারীদের আনাগোনায় বেড়ে গেছে। যার যে কাজ মানায়, যার যে কাজ সাজে, সেই কাজটা করা উচিত। জাহাঙ্গীরনগরে একই ঘটনা ঘটেছে, একজন সমন্বয়ককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই হলের যিনি সমন্বয়ক, তিনি ফুটবল খেলার ধারাভাষ্য দেয়ানে ব্যস্ত ছিলেন। ভাবা যায়, বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দায়িত্বশীল কেউ পদত্যাগ করেন নাই। বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, ওই পার্টিকুলার হলের প্রভোস্ট কিংবা প্রক্টর শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে কেউ কোনো ধরনের অ্যাকশনে যায় নাই, এবং এটার ব্যাপারে তাদেরকে কোনো ধরনের পানিশমেন্টের সম্মুখীন হতে হয়নি। শুধু বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের শিক্ষক ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আমরাও মৃত তফাজ্জলের মতো ভাত খাই ভাই। আমাদের মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি আছে, কোনটা আইওয়াস বলার জন্য বলা সেটা বুঝি। যা হয়েছে ন্যাক্কারজনক। সবাই ভালো থাকবেন।